আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরো জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবে সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। নিবন্ধনে স্থগিতাদেশ থাকলে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, জানালেন ইসি মাসউদ। দ্বৈত এনআইডিধারী 586 জনের দ্বিতীয় কার্ড বাতিল। স্বৈরাচারী কাঠামোতেই প্রণয়ন হচ্ছে এবারের বাজেট, মত বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। এবং হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, আদালতে চাইলে জামিন দিতে পারত, মত আইনজীবীদের। নির্দোষ হলে ছাড়া পাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের কারণে দুদেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে এতে খরচ বেড়ে পণ্য রপ্তানিও মারাত্মক ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। অর্থনৈতিক ধকল সামলাতে এই সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলে মত তাদের। কামাল হোসেনের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে গেল শনিবার নতুন বিধিনিষেধ আরোপ করে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ কয়েক ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয়া হয়। নতুন নিষেধাজ্ঞায় অন্যান্য পণ্যের মতো পোশাক রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে। দিনকে দিন ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্ভরশীল হওয়া শুরু হয়েছিল, স্পেশালি জ্যাকেটস রিলেটেড প্রোডাক্টগুলো, যেটা তারা এক্সপার্ট না, তারা আমাদেরকে অর্ডার প্লেস করছিল। তো এই কোয়ান্টিটিও কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি, যে $32 বিলিয়ন আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি, তার ভিতর কিন্তু $1 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে করি। ইন্ডিয়া ইজ বিকামিং গোয়িং টু এ ভেরি বিগ মার্কেট। এসব পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীরাও কলকাতা ও বোম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বন্দর ব্যবহারে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে বলেও মনে করেন তিনি। এখন যদি এই বন্দর ব্যবহার করা হয় এবং যে প্রক্রিয়া এবং যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের বন্দরের যে সক্ষমতার জায়গাটা, যেটা এখনও গড়ে ওঠেনি শক্তিশালীভাবে, কিন্তু আমরা এখন সারা বিশ্বের সেকেন্ড এক্সপোর্টার ইন আরএমজি সেক্টর, এই যে সক্ষমতা গড়ে ওঠার যে স্বপ্নটা আমরা দেখছি, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দুদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। প্রাথমিক হিসেবে প্রায় $700 মিলিয়ন নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের ট্রেডের উপরে, যেটা বাংলাদেশ ভারত ট্রেডের প্রায় 42%। স্বল্প সময়ের জন্য হয়তো আমরা একটা ঋণাত্মক অবস্থায় পড়ব, কিন্তু যদি আপনি বলেন লং রান সলিউশন হচ্ছে অবশ্যই আমাদের হোপফুলি এটা একটা পলিটিক্যাল ম্যাটার। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের নেপথ্য কারণ সম্পর্কে টানাপোড়েন বলছেন সাবেক রাষ্ট্রদূত। বৈরিতার পরিপ্রেক্ষিতে ভারত যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এর বিরুদ্ধে বাংলাদেশও কিছু পদক্ষেপ নিয়েছিল। এখন সর্বশেষ ভারত যেটা নিল, সেটা বাংলাদেশের একটা পদক্ষেপেরই আপনার পাল্টা পদক্ষেপ। বাণিজ্য যুদ্ধ তখন তো ধরে নিতে পারেন যে 2 - 4, মানে 4 গুণ ক্ষতি হবে আর কি। সর্বশেষ ভারত যে পদক্ষেপটা নিয়েছে, এতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বাণিজ্য ক্ষতির সম্মুখীন হবে, এবং এই ক্ষতি সহজে বাংলাদেশ পুষিয়ে যাবে বা পুষায় নিতে পারবে সেরকম মনে হয় না। নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত সংকট কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় বা সংশ্লিষ্ট সকলের উচিত ছিল ওই মুহূর্ত থেকেই এর উপরে সক্রিয় হওয়া, যে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বলেও জানান ইসি মাসউদ। তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। দ্বৈত এনআইডিধারী 586 জনের দ্বিতীয় কার্ডটি বাতিল করা হয়েছে। এনআইডি বিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, চলতি বছরের মধ্যে আরও 12টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম শুরু হবে। এমআর আসাদের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুবিভাগের মহাপরিচালক। জানান 586 জন দ্বৈত এনআইডিধারীর দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। আমরা 586 জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই 586 জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি। বিশ্বের 9টি দেশে 16টি স্টেশনে এনআইডি সেবা কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও 12টি দেশ তালিকায় যুক্ত হবে। দূতাবাসগুলোতে আপনার ওদের স্পেসের সমস্যা আছে, জনবলেরও সমস্যা আছে। সেই কারণে আমরা দূতাবাসগুলোকে আবারও অনুরোধ করেছি, এবং আমাদের কমিশনের পক্ষ থেকেও আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে। এবং এইটা হলে আমরা আশা করছি যে আগামী যে প্রায় 7 মাস রয়েছে, এই 7 মাসে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা বেশ কিছু দেশে এই সেবাটা নিয়ে যেতে পারবো। আমি মনে করছি 10-12টা পারা সম্ভব। ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমাদের যে সমস্ত নলেজ আছে, সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ, এবং এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী কাঠামোর ভেতরে এবার বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ফিরলে বিনিয়োগ ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও মত দেন তারা। আসন্ন বাজেট নিয়ে বহুপাক্ষিক অংশীজন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। এতে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সকল স্তরে সুশাসন নিশ্চিত, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান ও দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহ নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এত সব বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে গণমুখী বাজেট প্রণয়ন করার কাজ খুবই দুরূহ বলে মত দেন বিশ্লেষকরা। চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা বাড়ছে উল্লেখ করে গরিববান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তারা। যেগুলোকে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে বলি, তার মাত্র 30% আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা, যেটা গরিব মানুষের পক্ষে যায়, আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয়। বাজেটে কালো টাকার সুযোগ না রাখা, অভিবাসন খাতকে সিন্ডিকেট মুক্ত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধে বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা বড় আঘাতী বেধি। পুরো এই সেক্টরে বিদ্যুৎ ক্ষেত্রের পুরো কন্ট্রোলটাই একটি সংস্থার হাতে।
আর্থিক ও ব্যাংকিং খাতে সুশাসন, অর্থ পাচার রোধ এবং সংস্কারের জন্য সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিতের তাগিদ দেন তারা। এই গোষ্ঠীর নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো ছিল সেগুলো পর্ষদকে পুনর্গঠন করা এবং এখন সেগুলো তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা জানিয়ে রাজনীতিবিদরা বলেন, স্বৈরাচারের পুরনো অর্থনৈতিক কাঠামোর ভেতরেই নতুন বাজেট দেয়া হচ্ছে। আপনার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে বাজেট সেটা কন্ট্রিবিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর ভেতরে ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে, উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের রাজধানীর ভাটারা থানার এনামুল হত্যা চেষ্টা মামলার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 22 মে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। থাইল্যান্ডে যাওয়ার পথে রোববার শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে রাজধানীর ভাটারা থানার এনামুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালতে হাজির করে নুসরাতকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া আর পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে নুসরাতের আইনজীবীরা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ন্যায় বিচার পাওয়ার আশা জানান। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু আমরা ফিরিস্তি দিয়েছি, ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইসাবকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এই বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গত বছর 19 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত এনামুল হক চলতি বছরের 3রা মে হত্যাচেষ্টা মামলা করেন। এতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে আসামি করা হয়। মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অপরাধ বিবেচনা নিয়ে নুসরাত ফারিয়ার জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার আছে বলে মনে করেন আইনজীবীরা। তাদের মতে পূর্ববর্তী মামলা সংশ্লিষ্টতা না থাকার পাশাপাশি পাসপোর্ট জমা নিয়ে অভিনেত্রীকে জামিন দিতে পারত বিচারিক আদালত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেয়া হবে। কাজী পাপ্পুর প্রতিবেদন। রূপালী পর্দায় অভিনয়ের খাতিরে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বাস্তব জীবনে সেই পুলিশের হাতে গ্রেফতার হয়েই তাকে যেতে হলো কারাগারে। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে শুনানির আগে 5 মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া, করেছেন কান্নাকাটিও। জামিন ও ন্যায় বিচার প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। নুসরাত ফারিয়ার বেল না দিয়ে যদি কারাগারে পাঠিয়ে থাকে, যদি বেইলের অ্যাপ্লিকেশন যদি আলোচনা না হয়, এটি আইনের ব্যত্যয়। আর নুসরাত ফারিয়া কিন্তু খুব পপুলার, ওয়েল নোন, আমি ইনফ্লুয়েন্সার বলি, সুতরাং তার ক্ষেত্রে পাসপোর্টটা রেখে বেল দিতে তো কোনো অসুবিধা ছিল না। সে তো এমন কোনো ব্যক্তি না যে হার্ম করতে পারে। অ্যারেস্ট করা পুলিশের দায়িত্ব হলো, জামিন দিবেন কি দিবেন না সেটা কিন্তু আদালতের বিষয়। সেটা কিন্তু তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনও না, আইন মন্ত্রণালয়ের অধীনও না। অনেক সময় আমরা দেখি আইন মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, যেটা কিন্তু আরও প্রশ্নবিদ্ধ করে যে তাহলে কি বিচারকরা স্বাধীন নয়? মামলাটা যত বড়ই হোক, উনি যদি মনে করেন যে তার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা নেই, তাহলে উনি জামিন দিতেই পারে। এদিকে সচিবালয় এক ব্রিফিং এ নুসরাত ফারিয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নামে মামলা ছিল, তবে নির্দোষ হলে অবশ্যই জামিন পাবে।
এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা। ওদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, অভিনেত্রী আজমিরি হক বাঁধন সহ অনেকেই ফেসবুকে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন বিলম্বিত করার পেছনে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন 12 দলীয় জোট নেতারা। এতে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র বিপন্ন হবে। জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচন বিলম্বিত করে গোপনে জোট তৈরির চেষ্টা চলছে কিনা এমন সন্দেহ পোষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সহ্য করা হবে না বলে সবাইকে সতর্ক করে দেন তিনি। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো সরকারের আশেপাশে ঘুরছে অভিযোগ করে তিনি বলেন, এরাই নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশুবাহী যানে নির্দিষ্ট হাটের নাম লেখা ব্যানার থাকা বাধ্যতামূলক বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব পশু নির্ধারিত হাটে নামতে হবে বলেও জানান তিনি। দুপুরে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ঈদের 5 দিন আগে থেকে পরের 3 দিন নৌপথে পালখেট চলাচল বন্ধ থাকবে। এছাড়া পোশাক খাতে মে মাসের মধ্যে বোনাস 1 থেকে 3 জুনের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবি থাকলে তা মেনেও নিতে হবে, তবে অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে। ট্রাক বা নৌকায় যেই গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে যায়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। সব গার্মেন্টস এলাকা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 5ম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট বাস্তবায়নে অবিলম্বে ইশরাককে শপথ পড়ানোর উদ্যোগ নেয়ার দাবিও জানান তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। বেলা 11টায় কর্মসূচি থাকলেও তার আগেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গবাজার এলাকা ব্লক করে দেন তারা। একই সঙ্গে গোলাপশাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।
নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান বলে জানান নগরবাসী। সরকার এই যে রায়ের প্রতি সে অবমাননা করুক, আমরা চাই না। সরকার জনগণের ভাষাকে উপেক্ষা করে, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে সে নিজে অনড় থাকুক এবং গোলামিতে সে এক থাকুক। কারণ আমাদের ধারণা এখন জনগণের প্রতিটি এলাকা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি সরকারের ভিতরে থেকে কোন একটি সরকারকে নাড়াচ্ছে। আদালত কর্তৃক তাকে মেয়র ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার বিভাগের আন্তরিকতার অভাবে উনি এখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন না। আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ ঢাকাবাসীর। ঢাকার দক্ষিণের সাধারণ যত জনগণ আছে তারা সবাই মাঠে থাকবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য। এই যৌক্তিক মীমাংসিত ইস্যুটা মেনে নিয়ে তারা শপথ গ্রহণের ব্যবস্থা করবে। যদি না করে তাহলে এই দাবি আদায়ের জন্য আমরা অতীতের ন্যায় যে কোনো কর্মসূচি নেওয়ার বাধ্য থাকবো। আলটিমেটামের সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান না হয়, তাহলে আমরা ধরে নেব এটা আদালত অবমাননা করবে এই সরকার। আমরা চাই না এই সরকার আদালত অবমাননা করুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলদার ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 18 মাস ধরে চলা এই তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। অপারেশন গিডিয়ন চার্চের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত করতে হবে। যদিও এই শর্তকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। PSL এর ডাক পেয়েছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে লাহোর কালিন্দাসের হয়ে খেলবেন তিনি। এর ফলে সাকিবের পাশে মিরাজকেও দেখা যাবে লাহোরের জার্সিতে। ইতোমধ্যে বিসিবিতে ছাড়পত্র পেয়েছেন মিরাজ। 22 মে থেকে 25 মে পর্যন্ত তাকে NOC দিয়েছে বিসিবি। আগামী 22 মে PSL এর প্রথম এলিমেন্টারি ম্যাচ খেলতে নামবে লাহোর কালিন্দাস। সেখানেই মাঠে নামা হচ্ছে মিরাজের। জয় পেলে এরপর দিন দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামবে লাহোর। আগামী 25 মে মাঠে গড়াবে PSL এর ফাইনাল খেলা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরও জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবে সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। নিবন্ধনে স্থগিতাদেশ থাকলে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, জানালেন ইসি মাসুদ। দ্বৈত NID-ধারী 586 জনের দ্বিতীয় কার্য বাতিল। স্বৈরাচারী কাঠামোতেই প্রণয়ন হচ্ছে এবারের বাজেট, মত বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। এবং হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, আদালতে চাইলে জামিন দিতে পারত, মত আইনজীবীদের। নির্দোষ হলে ছাড়া পাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।